গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। চট্টগ্রামের প্রখ্যাত মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান এখন ময়মনসিংহ থাকেন। আমরা তার বিবরণী নেওয়ার জন্য এখন ময়মনসিংহ এসেছি। আমি ফয়জুর রহমান ফকির, বাবা মোহাম্মদ মুসালি ফকির, রশিদপুর রংপুরগঞ্জ সদর উপজেলা ময়মনসিংহ। ছোটকাল থেকে চট্টগ্রামে বাসিন্দা, চট্টগ্রাম রেল হাইস্কুলের ছাত্র, চট্টগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র এবং তৃতীয় অবশ্য থাকা অবস্থাতেই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং তার আগে 60-এর দশকের প্রতিটি ছাত্র আন্দোলনেই ৬৫ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ১১ দফা এবং ৭০ নির্বাচন, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডেই আমি একজন কর্মী অথবা নেতার ভূমিকায় ছিলাম। ২৫শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ে, সেই সময়ে আমাদের বাসা ছিল রেলের কলোনিতে, আমবাগান রেলের কলোনিতে। আমার বাবা পাহাড়তলী রেলের স্কুলের শিক্ষক ছিলেন এবং সেই কালো রাতে বাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমার শ্রদ্ধেয় ভাই কাউসার ভাইয়ের বাসায় আমি ছিলাম এবং রাত 11টা-12টার সময় যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, তখন বাসা থেকে বেরিয়ে আসি এবং অত্যন্ত সতর্কতার সাথে ট্রেন বিভিন্ন ভিতর দিয়ে, প্রতিবন্ধকতার ভিতর দিয়ে রাতের বেলায় প্রায় 1টার সময় একটি বাসায় আশ্রয় নিই। গাদাগাদিভাবে আমরা অনেকেই ছিলাম সেখানে। পরদিন ভোরবেলায় অত্যন্ত সতর্কতার সাথে বেরিয়ে বাসায় আসি। এটি হচ্ছে 25শে মার্চের রাতের ঘটনা। এরপর 29শে মার্চ আমাদের বাসার পিছনে একটি বস্তি এলাকা ছিল। সে এলাকার খাদ্য সংগ্রহের জন্য আমি, ডিলার, আমার সবচেয়ে বড় ভাই মুস্তাফিজুর রহমান, আমার বন্ধু রকিব, মনসুর সহ 6-7 জন আমরা পাহাড়তলী বাজারের দিকে যাওয়ার পথে পাঞ্জাবি লেনের একটা মোড় আছে, যে মোড়টা প্রায় 90 ডিগ্রি রাস্তাটা 90 ডিগ্রি কোণ নিয়ে বাজার দিয়ে চলে গেছে। ঠিক তার থেকে 200 গজ আগে যখন আমরা গিয়ে পৌঁছি, ঠিক তখনই সামনে দেখতে পাই সৈন্য মিলিটারি দাঁড়িয়ে আছে। প্রথম ধারণা করেছিলাম যে এটি বাঙালি সৈন্যই হবে। ইতিমধ্যেই সেখান থেকে একজন বিহারি দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে যে দাঁড়াও, এই দাঁড়াও। তখন বুঝে গেলাম যে এগুলো আমাদের বিরোধী পক্ষ, পাক হানাদার বাহিনী। আমি জিপের ড্রাইভারের সাথেই বসাছিলাম। ড্রাইভার বললাম যে তাড়াতাড়ি পিছন ব্যাক গিয়ার মারো, না ঘুরিয়ে সোজাসুজি ব্যাক গিয়ার মারো। ব্যাক গিয়ার মারতে মানে 10-15 গজ পিছনের দিকে এসেছে। এই সময় প্রচণ্ড গোলাগুলি শুরু করলো তারা এবং সাথে সাথেই জিপের ভিতরে যারা ছিল তারা কেউ ডাইভ দিয়ে, কেউ করে পড়ে গেল মাটিতে। সর্বশেষ আমি রেশন ডিলার যে শরীফ সাহেব নাম ছিল, শরীফ সাহেবকে নিয়ে সাথে করে আমি মাটির উপর পড়ে গেলাম জাম দিয়ে। ইতিমধ্যেই শরীফ সাহেবের শরীরে 4টি বুলেট আঘাতপ্রাপ্ত হয়েছে, 4টি বুলেট ঢুকেছে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। এই অবস্থায় আবার আমাদেরকে ডাকিয়ে
বলা হলো যে উঠো এদারাও। আমরা 6-7 জন, সম্ভবত 7 জন ছিলাম, 7 জন আমরা হেঁটে এই 200 গজ অতিক্রম করে তাদের কাছে গেলাম। আমাদেরকে লাইন আপ করা হলো, লাইন করে প্রত্যেকের পকেট চেক করা হলো। এবং আমার পকেটে দুর্ভাগ্যজনক হোক বা ইয়াতেই হোক, আমার ছিল যে পকেটে টুটুবু রাইফেলের একটি প্যাকেট ছিল। প্যাকেটের ভিতরে টুটুবু রাইফেল ছিল, কিন্তু সম্ভবত তারা হয় চিনতে পারেনি অথবা চিনতে পেরেছি কিনা বুঝতে পারেনি। বেরো ছিল জিমেন্টাল হবে সম্ভবত সৈনিকটা। আমাকে জিজ্ঞেস করলো এ কে হয়, তাই বললাম এ তো মেরা পিন হ্যায়, পিন কা প্যাকেট হ্যায়। সে আবার ফেরত দিল। আর রাইফেলটা তাৎক্ষণিকভাবে গুলিগুলোর সাথে সাথেই রাইফেলটা আমি সিটের ভিতর লুকিয়ে ফেলেছিলাম। সেই অবস্থা আমাদেরকে কলমা পড়ালো, বললো যে কলমা জানতা হয়, কলমা পড়ো। সবাই কলমা টলমা পড়লো। ধরে নিয়েছিলাম হয়তো এরপরেই ইয়া করা হবে, আমাদেরকে গুলি করা হবে। যাই হোক, গুলি করে নিয়ে আমাদেরকে কলমা পড়ে বললো ঠিক আছে চলা যায়। তা আমরা হেঁটে যাচ্ছি, 30 গজ সম্ভবত হবে, 30 গজ একটি খালি ফিল্ড, তার পিছনে হচ্ছে রেলে কলোনির বাসা। কোনো ক্রমে ওই পর্যন্ত গিয়ে বাসার আড়ালে চলে যাওয়ার একটা সুযোগ আমাদের ছিল, কিন্তু ফিল্ডের মাঠটার আগাজি যেতেই আবার তারা ডাকলো ঠিক আছে ও পাশা। আমরা আবার ফিরে আসলাম, আবার কি মনে করে বললো ঠিক আছে চলা যাও। আবার আমরা চলতে শুরু করলাম। আবার অর্ধেক আসতে বললো যে অপাসা। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছিল যে এটি তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে আমাদেরকে গুলি করবে কি করবে না। যাই হোক, সর্বশেষ যখন অপাস মানে চলে যেতে বললো আর আমাদের ডাকলো না, আমরা কোনো ক্রমে বিল্ডিংটার পাশে গিয়ে আশ্রয় নিলাম। এবং ইতিমধ্যেই আমরা আশ্রয় নেওয়ার সাথে সাথেই দেখলাম যে আশেপাশে যারা ছিল 5-6 জন, তার ভিতর 4-5 জন গেল দ্রুত গতিতে, যে যেদিক দিয়ে পারলো চলে গেল। এবং সেই এলাকাটা বিহারি অধ্যুষিত এলাকা ছিল এবং সেই এলাকায় কোনো লোকজনও ছিল না, ঘর বাড়িগুলো খোলা পড়ে আছে। একটা বাসার পিছন দিক দিয়ে গিয়ে ঢুকলাম, কোনো মানুষ নাই, একটা খাটিয়া পেলাম। সে পর্যন্ত যেতেই শরীফ সাহেব যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি পড়ে গেলেন মাটিতে। আমি আমার বড় ভাই মোস্তাফিজ আমরা একটা খাটিয়া এক ঘর থেকে বের করলাম, করে তাকে তুললাম সে খাটিয়াতে। তিনি হাঁটতে পারছেন না, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তাকে কাঁধে করে নিয়ে আমরা 1 কিলোমিটার দূরে রেলে হাসপাতালে গেলাম। এবং ডাক্তারও নাই, নার্সও নাই, কিছু নাই, খাকা করছে রেলে হাসপাতাল। বাসায় গেলাম, সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ডাক্তারের বাসা। সেখান থেকে ডাক্তারকে নিয়ে এসে তাকে কোনো ব্যান্ডেজ করলাম। ডাক্তার বললো এটা এখানে সম্ভব না, আপনার যেভাবেই হোক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যাই হোক, ডাক্তার একভাবে ব্যান্ডেজ করে দিল। এখন এই রোগীকে যে তার বাসায় নিয়ে যাবো সেই 3 কিলোমিটার দূরে, অথবা আমার বাসাও 3 কিলোমিটার দূরে, এইটুকু পথ যাবো কীভাবে? রাস্তাঘাট খাকা করছে, একটা রিক্সা নাই, রেলের রোড দিয়ে। আমার বড় ভাইকে বললাম যে ঠিক আছে তুমি ওনাকে নিয়ে থাকো, আমি বাসায় যাই। বাসার সামনে রিক্সা স্তূপাকৃতভাবে পড়ে আছে। বললাম যে সেখান থেকে রিক্সা নিয়ে আমি চালিয়ে আসছি বলে প্রায় দৌড়ের ভঙ্গিতে ফিরে গেলাম 3 কিলোমিটার দূরে আমাদের গ্রাম বাগানে। সেখান থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে নিজে চালিয়ে আসলাম রেলে হাসপাতালে। এবং আসার পথে মাঝামাঝি পথে একটা বুলেট আমার মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখলাম। হয়তো অনেক দূর থেকে কেউ আমাকে টার্গেট করে এটা মেরেছে, সম্ভবত বিহারি কেউ হবে, পাহাড়ি এলাকা। আমার মাথার উপর দিয়ে বুলেট করে চলে যেতে শুনলাম। যাই হোক, সে অবস্থায় গেলাম রেলে হাসপাতালে। শরীফ সাহেবকে এবং ভাইকে পিছনে তুলে আবার আমি চালিয়ে নিয়ে আসলাম। আর রেল ক্রসিং যেখানে রেল ক্রসিং সেখানে আসতে আমার ভাই নেমে গেল। শরীফ সাহেবকে নিয়ে আমি গেলাম প্রায় 300 গজ দূরে তার পাহাড়ি একটা বাংলো প্যাটার্নের ঘরে। সেখানে গেলাম, গিয়ে করে পৌঁছালাম, পৌঁছে ফিরে আসলাম বাসায়। এবং সেদিনই আমরা আমবাগান ত্যাগ করি। আমি এবং জাফরুল্লাহ বুরহান আমাকে সিনিয়র ফ্রেন্ড, তাকে নিয়ে করে সরাইপাড়ার ঢেবার পারে রহিম ভাইয়ের বাসায় গেলাম। সেখানে আম্মাকে এর আগের দিনই আমার বাবা আম্মাকে সেখানে রেখে এসেছিলেন জিনিসপত্র সহ কিছু। সেখানে আম্মার সাথে দেখা হলো, কথা বললাম। আম্মা জাদস করে সঙ্গে কুটু দিয়ে দিল। এবং আমার এখনো মনে আছে 17 টাকা, আমার কাছে 17 টাকাই ছিল। সেই টাকাটা আমাকে দিল, দিয়ে বলল যেখানে পারস চলে যাস।
মাঠে বিদায় নিয়ে আমি এবং জাফর ভাই এই ডাবার পার দিয়ে যখন শেষ পরে যাই, তখন হঠাৎ করে পিছন থেকে শুনতে পাই ডাকতেছে, এই পায়ে যেই পায়ে তারা। দেখলাম পিছন দিক দিয়ে রকিব আমাদের দিকে দৌড়ে আসছে। এই আমরা তিনজন হলাম। পরে বাজারে কাছে এসে পেলাম মনসুরকে সাথে এলাম, আমরা চারজন। এভাবে সীতাকুণ্ড পর্যন্ত আমরা গেলাম। সীতাকুণ্ড আমরা এক ফ্রেন্ডের বাসা ছিল, সাগরের ধারে বাড়ি। রাতের বেলা 8-9টার সময় হঠাৎ করে জাফর ভাই বললো যে তোরা থাক, আমাকে আবার যেতে হবে বাসা। কেন? আপনি আসলেন আবার চলে যাবেন বাসা? বললে আব্বা আম্মাকে রেখে আসছি, এখন তো আমি টেনশনে আছি। চলে গেলো জাফর। ঠিক আছে, যান, আমরা অপেক্ষা করি, আগামী দিন পর্যন্ত এখানেই থাকবো বাসাতে। এবং ওখানে বোরহান স্যার আমাদের এল স্কুল টিচার ছিলেন, তার বাবা ফাদারকে সেখান থেকে সরাইপাড়ায় নিয়ে আসলো। সরাইপাড়ায় এসে সম্ভবত আমাদের যিনি সরাসরি নেতা ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান, তিনি ছিলেন সম্ভবত ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখান থেকে, অর্থাৎ এটি হচ্ছে শহরের একটি প্রান্ত, একটি দিকে, সেখান থেকে সে আমাদেরই সন্ধানে, অর্থাৎ আমরা তারই সাথে সংশ্লিষ্ট ছিলাম ছাত্র রাজনীতিতে, আমাদেরই সন্ধানে তিনি চট্টগ্রাম শহরে ঢুকেছিলেন লুঙ্গি পরে এবং গেঞ্জি গায়ে দিয়ে। এবং তার মুখে পরবর্তী সময় শুনেছি যে হাত তুলে কোনো সময় সাইন্ডার ভঙ্গিতে এইভাবে হেঁটে হেঁটে উনি আমাদেরই খুঁজে চট্টগ্রাম সিটিতে এসেছিলেন। এবং সরাইপাড়ায় এসে বোরহান ভাইয়ের সাথে তার দেখা হয় এবং তার কাছ থেকে শুনে যে আমরা এই তার কর্মী আছি অমুক জায়গায়। তার সাথে মাহফুজ ভাই আবার রওনা হন এবং আমাদের খোঁজে আমাদের সাথে মিলিত হন পরদিন সকালে। এবং তিনি আমাদেরকে সাথে নিয়ে বাড়িয়া ঢালা দিয়ে পাহাড় অতিক্রম করে আবার রাউজানে গিয়ে হাজির হন। এবং রাতের বেলায়, পরদিন সম্ভবত রাতের বেলায় আমরা আব্দুল্লাহ হারুনের বাড়িতে যাই। এবং আমার খুব স্পষ্ট মনে আছে, রাতের বেলায় আব্দুল্লাহ হারুন যদি মারা গেছেন এখন, এবং আব্দুল্লাহ নোমানের বড় ভাই তিনি, সেই বাড়িতে রাতের বেলায় ডিম ভুনা দিয়ে এবং ডাল দিয়ে আমরা ভাত খেয়েছিলাম। এবং পরদিন সকালবেলায় 2টি জিপে করে আমরা, এবং সেখানে আরও অনেকেই ছিল, আমরা প্রায় 29 জন ছাত্রলীগের কর্মী রামগড় হাই স্কুলে এসে আমরা আশ্রয় গ্রহণ করি। রামগড় স্কুল খুলে সেখানে আমরা আমাদের থাকার ব্যবস্থা করি। কিছুই নাই, ইট মাথায় দিয়ে, অর্থাৎ ইটকে বালিশ বানিয়ে আমরা সেখানে থাকা শুরু করি। এবং জিয়া রহমান সাহেবের সাথে পরদিনই আমাদের দেখা হয়। এবং আমাদের যাওয়ার পর ধীরে ধীরে আরও ছাত্রকর্মী এসে জড়ো হয়। এবং জিয়া রহমান সাহেব তখন একজন সিনিয়র মেজর হিসাবে আমাদের তত্ত্বাবধানে বা আমাদের কমান্ডে যাই বলি না কেন, তিনি তখন নেতৃত্ব সেই রামগড় স্কুল এবং স্কুল কেন্দ্রিক যে কর্মী বাহিনী জড়ো হয়েছিল তার নেতৃত্ব তিনি গ্রহণ করেন। একটা লঙ্গরখানা খোলা হয়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের যাওয়ার 3 দিনের মাথায়, অর্থাৎ সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকেই আমাদেরকে ভারতীয় সরকার একটা ভাগাপ্পা একটি ক্যাম্পে আমাদের ট্রেনিংয়ের বন্দোবস্ত করে। 7 দিনের একটা ট্রেনিং আমার মনে আছে। এত দ্রুত গতিতে এই ট্রেনিংয়ের বন্দোবস্তটা এখনও আমার কাছে রহস্যাবৃত। যে সদ্য 25শে মার্চ গেল, 2 সপ্তাহ হয়নি, 2 সপ্তাহের ভিতরেই আমাদের ট্রেনিংয়ের বন্দোবস্ত করা একটি সরকারের পক্ষ থেকে, ভারতীয় সরকারের পক্ষ থেকে, এটি পূর্ব একটি অ্যারেঞ্জমেন্ট না থাকলে আমার ধারণা না। এবং এই অ্যারেঞ্জমেন্টটা সম্ভবত আওয়ামী লীগের নেতৃবৃন্দই পূর্বেই করেছিলেন। যাই হোক, আমরা ভাগাপ্পার থেকে 7 দিনের ট্রেনিং নিয়ে ফিরে আসি। তখন ইতিমধ্যেই আরও অনেকেই জড়ো হয়েছে এবং জিয়া রহমান সাহেব তখন পূর্ণ কর্তৃত্বে চলে এসেছেন সেই ক্যাম্পের। আমাদেরকে আসার পর আমাদের 5 জন করে স্কোয়াড করা হলো। আমাদেরকে ওনার একটা ছিল, অভ্যাস ছিল প্রতি লাইনের পর পরে ঠিক আছে একটি শব্দ ব্যবহার করা, যে তোমরা 5 জন করে করো, ঠিক আছে। তারপর তোমাদেরকে এই 500 টাকা করে দিলাম, ঠিক আছে। তারপরে প্রত্যেকে একটি করে রাইফেল এবং একটি স্টেন গান, 1 বাক্স গ্রেনেড দিলাম, ঠিক আছে। এরকমভাবে উনি আমাদের ব্রিফ করলেন।
এবং আমাদেরকে এখন ঢুকতে হবে। তো সমস্যাটা হলো যে আমরা ঢুকবো, কোথায় ঢুকবো, কিভাবে ঢুকবো, এই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে বলেননি। তা আমার বড় ভাই ডাক্তার মাহফুজুর রহমান, তিনিও একটা ওই 5 জনের গ্রুপের নেতা ছিলেন, উনি একটা গ্রুপে চলে গেলেন, আমি রকিব ভাই, বোরহান ভাই, তারা আমরা একটা গ্রুপে গেলাম। তখন শুভপুরে মেজর রফিকের নেতৃত্বে একটা প্রতিরোধ যুদ্ধ চলছিল। কয়েকদিন পরপরই শুভপুর ব্রিজে যুদ্ধ হয়। আমার বড় ভাই ডাক্তার মাহফুজুর রহমান, তিনি ওই তার গ্রুপ নিয়ে সেই যুদ্ধে যোগ দিলেন। তার সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। তিনি শুধু যুদ্ধেই ছিলেন না, আমাদের তত্ত্বাবধায়কও ছিলেন, আমাদের এই ছাত্র নেতৃবৃন্দের বা ছাত্র কর্মী বাহিনীর সরাসরি নেতা ছিলেন। তা আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, উনি চলে গেলেন শুভপুরে, আমরা একটা গ্রুপ, 5 জনের একটি গ্রুপ, তার সাথে আরও 5 জনের আরেকটি গ্রুপ, ওনারই কর্মী, ওনারই কর্মী বাহিনী। আমরা গেলাম রামগড় বাজারের পূর্ব পার্শ্বে একটি বাংলো, পরিত্যক্ত বাংলোতে। সেখানে আমরা গেলাম, এই 500 টাকা আর রাইফেল আর নিয়ে গিয়ে ঢুকলাম। দেখলাম যে কিছু পরিচিত নেতৃবৃন্দই বসে সম্ভবত তাস খেলছিলেন, এবং তাসটা খুব ফেয়ার খেলা ছিল না সেটা। যাই হোক, আমরা ঢুকলাম, ঢোকার সাথে সাথে ওনারা বললেন, তোমরা কি চাও থাকবো এখানে? এই জন্য আসছি। এখানে কেন থাকবা? জায়গা নাই, এই কারণে থাকবো, পারলে আপনারা চলে যান, আমরা এখানে থাকবো। যাই হোক, আমরা সেখানে থাকলাম। ওনারা বিকালবেলায় ওনাদের গাড়ি বোচকা নিয়ে বেরিয়ে গেলেন, এবং সেখানে আমাদের রামগড় পতন হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে ছিলাম। তবে পতনের যেদিন, যে বিকালবেলায় পতন হয়, তার আগে আমার মনে আছে শপথ চৌধুরী, চট্টগ্রামের কেন্দ্রীয় ছাত্রলীগের তখন প্রচার সম্পাদক ছিলেন, এবং 1970 স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ করার প্রস্তাব যিনি পেশ করেছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে, সেই স্বপনদা নেতৃত্বে, এবং মাহফুজ ভাই ফিরে এসেছেন শুভপুর থেকে, তাদের নেতৃত্বে আমরা এখানে একটা প্রতিরোধ যুদ্ধের ব্যবস্থা করেছিলাম। একটা পুকুরে আমরা 3 ইঞ্চেস মর্টার, 2 ইঞ্চেস মর্টার, 303 রাইফেল, এগুলো নিয়ে আমরা একটা প্রতিরোধ যুদ্ধের ব্যবস্থা করেছিলাম। পাক হানাদার বাহিনী তিন দিক থেকে এই রামগড় দখল করার জন্য 3 দিক থেকে আক্রমণ পরিচালনা করেছিল। এবং তখন আমরা যখন গোলাগুলি করছি, হয়তো উদ্দেশ্যবিহীন গোলাগুলি হবে, হয়তো কেউ বলছে ওই দেখা যাচ্ছে, আর অমনি গুলি, অপরিকল্পিত, খুব স্কিলড নয়, পরিকল্পনা নয়, অপরিকল্পিতভাবেই আমরা কখনো গুলি করছিলাম, কখনো 3 ইঞ্চেস মর্টারের শেল নিক্ষেপ করছিলাম, আবার কিছুটা রেস্ট নিচ্ছিলাম। এমন অবস্থায় একসময় দেখলাম সাদা জার্সি এবং সাদা প্যান্ট পরে মেজর শওকত আলী, মীর শওকত আলী, তিনি এসে পুকুর পরে দাঁড়ালেন, বাইনাকুলার দিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখলেন, দেখে আবার তিনি হেঁটে চলে গেলেন, এবং চলে গেলেন একেবারে স্ট্রেট ফেনী নদী ক্রস করে সাবরুমে। যখন প্রচণ্ড গোলাবর্ষণ শুরু হলো বিপরীত দিক থেকে, পাক হানাদার বাহিনী পক্ষ থেকে এবং 3 দিক থেকে, এবং পুকুর পাড়ে এসে পড়ছে গোলা, তেমন একটি অবস্থায় আমরা পুকুরে থেকে রিট্রিট করার জন্য পুকুরের পার কেটে আমরা একটা ড্রেন করেছিলাম, সেই ড্রেন দিয়ে আমরা বের হয়ে আসি এবং ফেনী নদী অতিক্রম করে ওপারে গেলাম, সাবরুম থানাতে গেলাম, এবং ফেনী নদীর ওপারে বারজারের পিছনে দাঁড়ালাম, এবং অত্যন্ত বিষণ্ণ অবস্থায় দেখলাম সমগ্র রামগড় আগুনের লেলিহানে সমস্ত রামগড় পুড়িয়ে দেওয়া হলো। আমাদের সেনা নায়ক যারা ছিলেন, সাবরুম থানা, ত্রিপুরার একটি থানা, সেই থানায় ওদিকে চলে গিয়েছিলেন। রামগড় পতনের রাতের বেলায় একটি বাংলো, পরিত্যক্ত বাংলো, সম্ভবত আমরা প্রায় 20-30 জন বা এরকমই হবে, আমরা ছাত্র লীগের কর্মীরা একটি ফ্লোরে সে রাত কাটাই। সেদিন আমরা মধ্যে রাত্রেবেলায় সবাই শুয়ে আছি, খালি ফ্লোর, মাথায়ও আমরা রামগড় তো ইট পেতাম, বা এখানে ইটও ছিল না, খালি ফ্লোরে
আমরা শুয়ে আছি প্রায় 20-30 জন মানুষ। আর মাহফুজ ভাইকে দেখলাম সারা রাত্রে একটা নিজের শার্টটা দিয়ে সারা রাত্রে বাতাস করেছেন যত সম্ভব মশা তাড়াবার জন্য। এইভাবেই সারা রাত কাটলো। পরের দিন সকাল 9টার সময় ইন্ডিয়ান কয়েকটি আর্মির গাড়ি, বড় গাড়িতে আমাদেরকে তোলা হলো এবং আমরা সেখান থেকে হরিণা ক্যাম্প, পাহাড়ি এলাকার ভিতর একটা জঙ্গল, সেই জঙ্গলের ভিতর হরিণা ক্যাম্প, হরিণা নামক জায়গায় আমরা গেলাম এবং গিয়ে ক্যাম্প কল অর্থাৎ ওই তাঁবু টাঙিয়ে আমরা এই ক্যাম্পটি প্রথম স্টার্ট করি। তো যাওয়ার আগে আমরা যখন রামগড় পতন হয় তখন আমাদের অনেকেই কিছু ছাগল ভেড়া মাঠ থেকে নিয়ে গিয়েছিলেন। আর একটি কথা, রামগড় পতনের আগের দিন আমরা বুঝতে পারছিলাম যে রামগড় আক্রমণ, রামগড়ের দিকে পাখনাদার বাহিনী এগিয়ে আসছে, রামগড়ের পতন হবে 2-1 দিনের ভিতরে, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। এবং পতনের আগের দিন সেখানে এলএসডি গোডাউন থেকে প্রায় 400 বস্তা চাল আমরা আমাদের কাঁধে করে নিয়ে ফেনী নদী ক্রস করে আমরা রামগড় থানার সামনে এগুলো স্ট্যাক করেছিলাম। এবং এই খানা দিয়ে, এই চাউল দিয়ে আমরা হরিণা ক্যাম্প আমাদের শুরু হয়েছিল। কিছু ছাগল ছিল, প্রতিদিন একটা করে ছাগল আমরা জবাই করতাম এবং ওইটা দিয়েই এই ভাত রান্না করে চলছিল। এইভাবেই কয়েকদিন যাওয়ার পরে এবং জিয়া রহমান সাহেব তখন ওই ক্যাম্পে চার্জে চলে আসলেন, তার নেতৃত্বেই আমরা সেই ক্যাম্প চলছিল। একদিন বিকালবেলায় মাহফুজ ভাই, সাবের আহমদ আজগরি, তারা দুজন আমাদের অনেককেই বলল ডেকে যে কালকে সকালবেলায় তোরা হরিণা ক্যাম্প থেকে 2 কিলোমিটার দূরে একটি বাজার ছিল, ভারতীয় বাজার, আমার এখন মনে নাই বাজারটির নাম, তবে সেই বাজারে চলে যাবে। এইভাবে পরদিন সকাল 10টার সময় যখন বাজারে আসলাম দেখলাম আরও অনেকেই, অর্থাৎ সেখান থেকে প্রায় 29 জনের মতো আমরা সম্ভবত এই ধরনের ভাবে আমরা একত্রিত হলাম এবং সেখান থেকে আমাদের তুলে নেওয়া হলো। তুলে আমাদেরকে আগরতলা শ্রীধর ভিলা নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমরা পেলাম শেখ ফৌজদার মনিকে। শ্রীধর ভিলায় 1 রাত ছিলাম। পরদিন আমাদেরকে সেখান থেকে সকাল 10টার সময় আবার ইন্ডিয়ান ট্রাকে করে নিয়ে যাওয়া হলো বাগাপ্পা এয়ারবেস এয়ারপোর্টে। এটা সম্ভবত ভারতীয় বিমান বাহিনীর একটি বেস ছিল, সেই বেসে ওখানে নিয়ে যাওয়া হলো। একটি ডাকোটা প্লেনে করে আমাদেরকে নিয়ে রওনা হলো, প্রায় 29,000 অ্যালটিচিউড ওপর দিয়ে নিয়ে যাওয়া হলো দিল্লির শাহরানপুরে সকালে নামলাম এবং বিকাল পর্যন্ত শাহরানপুর এয়ারপোর্টে আমরা ছিলাম। সেখান থেকে আমাদেরকে আবার ইন্ডিয়ান কনভয়ে করে দেরাদুনের একটি পার্বত্যময় এলাকা আমরাই প্রথম পেয়েছিলাম। এলাকার পাহাড় কেটে টেন্ট করা হয়েছিল, আগে থেকেই করে রাখা হয়েছিল। আমরা সেই টেন্টে সেখানে আসলাম, এটিকে মূর্তি ক্যাম্প বলা হয় এবং এটা আমরাই প্রথম ছিলাম এবং আমরাই শেষ ছিলাম। সেখানে আমাদেরকে নিয়ে আসা হলো এবং আমাদের ট্রেনিং, প্রশিক্ষণের কাজ একদিন পর থেকে প্রশিক্ষণের কাজ শুরু হলো। এখনো মনে আছে, এটা জেনারেল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফ্রন্ট, বেঙ্গল লিবারেশন ফ্রন্টের প্রথম বেচ। সেখানে যারা রোমান ছিলেন এর নেতৃত্বে এবং যারা ইনস্ট্রাক্টর ছিলেন তাদের ভিতরে মেজর মালহোত্রা, কর্নেল চৌধুরী, রাজপুত রেজিমেন্টের সম্ভবত সুবেদার মেজর জাহাঙ্গীর, এখন মনে নেই, এই ধরনের আরও অনেকেই আমাদের সেখানে গেরিলা যুদ্ধের উপর প্রশিক্ষণ শুরু হলো। এক্সপ্লোসিভ, বিভিন্ন লাইট উইপেন্স, এগুলোর উপর প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণ চলতে চলতে সম্ভবত 15 থেকে 20 দিনের ভিতরেই সেখানে মাঝে মধ্যে প্রচণ্ড বৃষ্টি আসে এবং বৃষ্টিতে টেন্টগুলো মাঝে মধ্যে অনেকগুলো টেন্ট, তার ভিতরে 1-2টা টেন্ট ভেসে চলে যায়। প্রায় 2000 ফুট নিচে
যমুনার একটা স্রোতস্বিনী সেখানে চলে যায়, সেটা ওই প্রবাহের সাথে হয়তো 2 কিলোমিটার দূরে সেই ট্রেন চলে যায়, সেখান থেকে ভোরদিন সকালবেলা একটু কুড়িয়ে আনতে হয়। এই সমস্ত কারণে এবং বিশেষ প্রচণ্ড পাথর উপর থেকে এক পাথর এসে ট্যান্টে পড়ে, একটা ঝুঁকিপূর্ণ অবস্থান আমাদের। সম্ভবত সেখান থেকে মুক্ত হওয়ার জন্যই বা সেখান থেকে এই পরিবেশগত এই সমস্যাগুলোর কারণে, আবহাওয়াগত সমস্যার কারণে 15 থেকে 20 দিন পর আমাদের সেখান থেকে স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় দেরাদুন মিলিটারি একাডেমিতে। সুসজ্জিত ব্যারাক মিলিটারি একাডেমিতে না হয় আমাদের ট্রেনিং কাজ, অসমাপ্ত কাজ সেখানে আবার শুরু হয়। 3 মাসের মতো আমাদের প্রশিক্ষণের কাজ চলেছিল এবং প্রশিক্ষণ শেষ করে আমরা ফিরে আসলাম প্রথম আগরতলা থেকে ঋষিমুখ ট্রানজিট ক্যাম্প। ঋষিমুখে ছিলাম 4 দিন। এরপর সেখান থেকে আমরা ঢুকলাম মিরেশ্বরাই হয়ে, একটা রাতের বেলায় মিরেশ্বরাই হয়ে। অনেক সে বছর প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। রাস্তায় পাড়া দিলে হাঁটু সমান কাদায় নিমজ্জিত হতে হতো। এমনি বেশ কয়েকদিন এইভাবে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বাড়িতে স্থানান্তরিত হতে হতে আসলাম সীতাকুণ্ডের কাছে। এবং এর আগে আমরা কোথায় যাব, কোথায় শেল্টারিং আমাদের কোথায় শেল্টার হবে, এই বিষয়গুলো স্থির করেছিলেন মাহফুজ ভাই। চট্টগ্রাম শহরে এসে ঠিকঠাক করে এসে পরে আমরা বাসে করে 4 জন 3 জন এভাবে চট্টগ্রাম শহরে আমরা ঢুকি। এ হচ্ছে সমগ্র মুক্তিযুদ্ধকালীন সময়ের আমাদের যুদ্ধ শুরু করার বাস্তব এবং গেরিলা যুদ্ধ শুরু করার পূর্ব অবস্থা। আমি অবস্থান নিয়েছিলাম আলী শহরের আলী আকবর সাহেবের, মারা গেছেন তিনি, সদ্য মানুষ, আওয়ামী লীগের নেতা ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন, ঠিকাদার ছিলেন। তার বাড়িতে আমি আশ্রয় গ্রহণ করি। আমার থেকে আধা কিলোমিটার দূরে আরেকটি বাড়িতে জাফরুল্লাহ বোরহান আশ্রয় গ্রহণ করে। এইভাবে আমরা এক একজন এক এক বাড়িতে আশ্রয় গ্রহণ করি। এবং স্কোয়াডগুলো হয়েছিল বিএলএফ এর 10 জন করে এই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রলীগের কর্মী, তাদের একজন কমান্ডার এবং একজন ডেপুটি কমান্ডার। সম্ভবত এটা আগস্টই হলো, আগস্ট মাসেই আমরা ঢুকেছিলাম। একটা গ্রুপের একটা স্কোয়াডের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ হারুন ভাই এবং আরেকটা গ্রুপের নেতৃত্বে ডাক্তার মাহমুদুর রহমান আমার অগ্রজন বড় ভাই। এবং আমরা প্রতিদিন আমাদের গ্রুপটা অর্থাৎ মাহমুদের নেতৃত্বে যে স্কোয়াডটা ছিল, এই স্কোয়াডের 10 জন আমরা প্রতিদিন মুঘলটলিতে, এটা হচ্ছে গরিবুল্লাহ একটা 2তলা বাসা ছিল, সেই বাসাতে প্রতিদিন আমরা একত্রিত হতাম। আমরা বলতে গেলে প্রতি সপ্তাহে, প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে কোনো না কোনো অপারেশনে আমরা অংশগ্রহণ করতাম। এবং আমাদের অপারেশনের ধরনটাও ছিল সরাসরি যুদ্ধ নয়, কারণ চট্টগ্রাম সিটি শহরে গেরিলা যুদ্ধের যে কর্মকাণ্ড, এটা মূলত সেনাবাহিনীকে বা খানাদার বাহিনীকে প্রচণ্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য কোনো সময় তাদের সাপ্লাই লাইন, তাদের ইলেকট্রিক লাইন, এই সমস্ত লাইনগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া ছিল আমাদের প্রধানত টার্গেট। এবং সেই লক্ষ্যে আমরা আগ্রাবাদ পাওয়ার স্টেশন, আগ্রাবাদ হোটেলের পাশে পাওয়ার স্টেশন, তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের ইলেকট্রিক লাইন 33 kV লাইন, তারপরে আগ্রাবাদের ফায়ার ব্রিগেড স্টেশন এই ধরনের, অথবা জামপুরি ফিল্ডের পাশে পাওয়ার স্টেশন, অথবা মোগলটলির পাওয়ার স্টেশন, এই ধরনের টার্গেটকেই আমরা বেছে নিই। নভেম্বর মাসের মাঝামাঝি সময়
আমরা একসাথে শেষ রাতে একসাথে 54টি এক্সপ্লোশন আমরা করেছিলাম। বিশেষ করে আমি, জাফরুল্লাহ বুরহান, তারপর গরিবুল্লাহ, যদিও সে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত নয়, অথবা ডাক্তার সাইফুদ্দিন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত নয়। আমরা এই 4 জন বলতে গেলে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে কোনো না কোনো অপারেশনে আমরা নিয়োজিত ছিলাম। অনেক নেই, কত অপারেশন করেছি। তো এইভাবেই দিন চলছিল। প্রতিদিন এসে মোগলতুলিতে আমাদের যোগাযোগ কেন্দ্রে আমরা আসতাম, সেখান থেকে একটা পরিকল্পনা করতাম, অথবা মাহফুজ ভাই ইনস্ট্রাকশন দিতেন, সেটা করতে হবে, ওইটা করতে হবে। আমরা সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করার চেষ্টা করতাম এবং বাস্তবায়ন করার চেষ্টা করতাম। যে জিনিসটি মাহফুজ ভাইয়ের এক্সট্রা একটি কাজ ছিল, সেটা হচ্ছে আমরা তো অপারেশনের দায়িত্বে ছিলাম, অপারেশন করতাম। মাহফুজ ভাই আবার স্থানীয়ভাবে প্রশিক্ষণের বন্দোবস্ত করতেন। স্থানীয় হালকা অস্ত্র অথবা এক্সপ্লোশন, এগুলো কীভাবে এক্সপোর্ট করতে হয়, এই কাজটি কিন্তু মাহফুজ ভাই নিয়মিত করতেন। তার সাথে ওনার একটা, আমার এখনো মনে আছে, যে স্পায়োনেজ সিস্টেম ডেভেলপ করা, প্রতিটি বাজারকে কেন্দ্র করে একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা তিনি করেছিলেন সেই সময়। তার সাথে একটি পত্রিকা বের করার উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। এটি বের হতো আমাদের অপারেশনের সংবাদ সম্বলিত। এগুলো অর্থাৎ কিছু ইয়ার বাইরেও, মানে যুদ্ধের বাইরেও গেল, যুদ্ধের বাইরেও প্রশাসনিক এবং প্রশাসনিক প্রচারণার দিক, এগুলো তিনি সেই কাজগুলো করতেন। এবং আমার কাছে মনে হয় সবেমাত্র বিষয়টি জমে উঠছিল। মুক্তিযুদ্ধের দিকে সর্বদিক ব্যক্তি করে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, যুদ্ধের দিক, এই সমস্ত দিক ব্যাপ্ত করে একটি ব্যবস্থা সদ্য গড়ে উঠছিল। হয়তোবা আর 6 মাস 1 বছর যদি আমরা সময় পেতাম, তাহলে স্থানীয়ভাবে সেই প্রশাসনটা আমরা ডেভেলপ করতে পারতাম, যে প্রশাসনটা যুদ্ধের ভিতর দিয়ে করে উঠত। এবং সেটি হলে মনে হয় আমাদের স্বাধীনতার পূর্ণাঙ্গতা অথবা স্বাধীনতার স্বপ্নটুকু বা স্বাধীনতার স্বাদটুকু আমরা পেতে পারতাম। যাই হোক, জাতীয় এবং আন্তর্জাতিক কারণে 16ই ডিসেম্বর দেশ মুক্ত হয়, যুদ্ধ শুরু হয়ে যায়। 3রা ডিসেম্বর থেকে ভারতের সাথে অথবা মিত্রবাহিনীর সাথে পাক হানাদার বাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই যুদ্ধের পরিণতিতে দেশ স্বাধীন হয়ে যায়, দেশ মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। এবং এই স্বল্পকালীন যুদ্ধের কারণেই আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রশাসনিক দিকটি মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে উঠে আসার কথা ছিল, দীর্ঘমেয়াদী যুদ্ধের ভিতর দিয়ে, যেমন ভিয়েতনাম তার প্রশাসনকে গড়ে উঠেছে, অথবা সশস্ত্র যুদ্ধের ভিতর দিয়ে যারা দেশ স্বাধীন করেছে, তাদের যেভাবে প্রশাসনিক সিস্টেম গড়ে উঠেছিল যুদ্ধের ভিতর দিয়ে, আমরা সেটা পাইনি। না পাওয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে সেই পুরনো পাকিস্তানের আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা আমাদের ঘাড়ে চেপে বসেছে, অথবা আমাদের সেটা মেনে নিতে হয়েছে। এবং যার পরিণতিতে যে ওসি, একটি কথা বলি, যে ওসি নভেম্বর মাসে আমাকে গ্রেপ্তার করার জন্য আলী আকবর সাহেবের বাড়ি ঘেরাও করেছিল পাক হানাদার বাহিনীকে নিয়ে, সেই ওসি 72 এপ্রিলে এসে অস্ত্র উদ্ধারের জন্য আমার বাড়ি ঘেরাও করেছে। সেই আলী আকবর সাহেবের বাড়ি ঘেরাও হয়েছিল। এটি মানে একটা মানে কি বলবো, এই ঘটনা যে ডিসি পাক হানাদার 9টি মাস ডিসিগিরি করেছে, সেই ডিসিকেই আমরা পরবর্তী সময় দেখেছি আমাদের স্বাধীন বাংলাদেশের ডিসি। প্রশাসনটি আগে প্রশাসনই ছিল, হয়তো কিছু কিছু দুর্বৃত্ত প্রশাসক বাদ গেছে, কিন্তু ওভারঅল পাকিস্তানের চাকরি করেছে যারা, তারাই পরবর্তীতে আমাদের প্রশাসক হয়েছে। এবং যার পরিণতিতে বঙ্গবন্ধু নিহত হয়েছে, 15ই আগস্ট হয়েছে, এবং
15 আগস্টের পর সমগ্র দেশ উল্টো খাতে মুক্তিযুদ্ধের চেতনা বিপরীত মুখে প্রবাহিত হয়ে দেশের আজকের এই অবস্থা দাঁড়িয়েছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।